শেখ হাসিনা আসার পর যে কদিন আগে নিষিদ্ধ হওয়ার কথা ছিল তার আগে পর্যন্ত বাংলাদেশে কটা আওয়ামী লীগের নেতৃত্ব জোরালো আন্দোলন করেছে? ধরে নিচ্ছি অগ্নিসংযোগ কটা ঘটিয়েছে, আমি অগ্নিসংযোগে কিন্তু উৎসাহিত করছি না, সেই লেভেলে জোরালো আন্দোলন কটা হয়েছে? গণ অভ্যুত্থানকে আওয়ামী লীগের নেতারা ঠেকাতে পারলো না কেন? কর্মীরা ঠেকাতে পারলো না কেন? নিচুতলার কর্মীরা দেখেছে যাদের জন্য লড়াই করছে তারা তো ভুয়া, তারা নিরাপদে চলে যাচ্ছে। আবার ধরো তারা তো রাজনীতির লোক, রাজনীতি অবশ্যই ফিরতে হতে চাইবে, কিন্তু সে চাওয়াটা সোজা পথে হতে হবে। এবং কিছু শেখ হাসিনার হাত ধরেই কি ফিরবে, নাকি তাকে উপেক্ষা করে অন্য কেউ নেতৃত্ব আসবে? জয় হাসিনার ছেলে ইতিমধ্যে জানিয়েছেন সরাসরি সক্রিয় রাজনীতিতে তিনি আসবেন না। প্রশ্ন থাকছে দল কি রিটার্ন করবে, রিটার্ন প্ল্যান কি, তাহলে কিভাবে কি করবে, কেন করবে? ভার্চুয়াল মিটিং, সংগঠন মজবুত গোছানোর কাজই কি একমাত্র পথ, নাকি এসব দিয়ে শুধু ভেসে থাকা? সত্যি কি আওয়ামী লীগ চাইছে দেশে ফিরতে? তারা কি মানুষের জন্য, মানুষের পাশে, বাংলাদেশের জন্য বাংলাদেশের পাশে থাকতে চাইছে? ক্ষমতালোভীরা কিন্তু সুযোগ খোঁজে, ধান্দা খোঁজে, একটা ছদ্মবেশী দৃষ্টির ভঙ্গি নিয়ে এই বলে ঢুকবো, তারপরে নিজেদের মুখোশটা তুলে ধরবো। সেই জন্য একটু সতর্কতার সঙ্গে আগামী বাংলাদেশকে গড়তে হবে, চোখ কান খোলা রেখে। আওয়ামী লীগ কি সত্যি ফিরতে চায় বাংলাদেশে? তারা কি শুধু বেঁচে থাকতে চায়, না আবার ভোটে অংশগ্রহণ করে সক্রিয় রাজনীতি করতে চায়? এটাই বোধহয় এখন নতুন সরকার নতুন ভাবে ক্ষমতায় আসার পর, নতুন বাংলাদেশ পথ চলা শুরু করার পর, এটাই এখন মূল প্রশ্ন বা অন্যতম প্রশ্ন। কেন যে দল নিষিদ্ধ, যে দলের নিবন্ধন স্থগিত, যে দলের ব্যালটে তাদের কোনো ছাপ নেই, নৌকো নেই, সেই অবস্থায় ফিরে আসা মানে কি সত্যি ভোটের রাজনীতিতে ফিরে আসা, নাকি সংগঠনটাকে ধরে রাখার জন্য ফিরে আসা, নাকি শেখ হাসিনার অস্তিত্বকে বজায় রাখার জন্য ফিরে আসা? বাংলাদেশের আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন পথ? এই গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়েই আজকে আমরা আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, আপনাকে স্বাগত। পরমাশিস, যেটা প্রথমেই জানতে চাইবো, শেখ হাসিনা কি এখন কি দলের একমাত্র কেন্দ্রে, মানে দলের ভর কেন্দ্রে যেটা আগে ছিলেন এখনো কি তিনিই আছেন? তিনি ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে দলের নেতাদের সঙ্গে বৈঠক করছেন, শোনা যাচ্ছে বিভিন্ন নির্দেশও দিচ্ছেন ভেতরে কিভাবে এগিয়ে চলতে হবে। সব মিলিয়ে একটা কথা মোটামুটি স্পষ্ট, শেখ হাসিনার হাত থেকে দলের নিয়ন্ত্রণ যায়নি, তিনি দলের সর্বময় কর্তৃক। তাহলে দলের নিষিদ্ধ হওয়ার এই পুরো প্রক্রিয়ার জন্য কিন্তু যে মানুষটিকে দায়ী করা হয় তার হাতেই দলের ভার রয়েছে। কিভাবে দেখছেন? তাহলে কি এই সংকট চলতেই থাকবে, না শেখ হাসিনার হাত ধরেই আওয়ামী লীগ আবার ফিরে আসবে? কি মনে হয়? সবার প্রথম এখানে যদি আমি এই বিষয় নিয়ে বিশ্লেষণ করতে চাই বা কোনো কথা বলতে চাই বা আমার অভিমত ব্যক্ত করতে চাই, তোমার কথা অনুযায়ী আওয়ামী লীগের হাল ধরা সর্বোচ্চ নেত্রী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি অত্যন্ত প্রাজ্ঞ, শ্রদ্ধেয়, আমার মায়ের থেকেও বয়সে বড়। একটু প্রথমেই বলবো, জীবনানন্দ দাশের বাংলার মুখ আমি দেখিয়াছি, অন্য কিছু আর দেখতে চাই না, বাবার আসিব ফিরে, বাংলার জীবনানন্দ দাশের যে কবিতা আছে, এই প্রসঙ্গ, এই কবিতা গ্রন্থটাও একটু ভালো করে পড়ার দরকার। বাংলাদেশে ফিরবেন কেন, কিভাবে ফিরবেন? আওয়ামী লীগ কর্মীদের জন্য ফিরবেন, না বাংলাদেশের মানুষের জন্য ফিরবেন? রাজনৈতিক তাদের যে মতাদর্শগত চিন্তা চেতনা ছিল, সেটা বোধহয় একটা সময় বাংলাদেশের মানুষের জন্য ছিল। পরবর্তীতে সেই চিন্তা চেতনা যখন ব্যক্তিকেন্দ্রিক, দল ভিত্তিক, স্বজন পোষণ, গুছিয়ে নেওয়ার কালচার হয়েছে, সেটা বাংলাদেশের সাধারণ মানুষ স্বৈরাচার বলে আখ্যায়িত করেছে। বাংলাদেশের গণমাধ্যম সরব হয়েছে, গোটা বিশ্ব দেখেছে। সাধারণ মানুষ নেমেছিল জুলাই গণ অভ্যুত্থানে। জুলাই গণ অভ্যুত্থান যখন হয়েছে, সেই সময় সকলে মিলে সম্মিলিতভাবে সে আন্দোলন করেছে। পরবর্তীতে 12ই ফেব্রুয়ারির জাতীয় ত্রয়োদশ নির্বাচনে যারা সম্মুখ সারিতে ছিল, রাজনৈতিক মঞ্চে হয়তো তারা হেরে গেছে, বাংলাদেশের সাধারণ মানুষ তাদের চিন্তা চেতনাকে হয়তো ম্যান্ডেট দেয়নি, কিন্তু গণ অভ্যুত্থান তো অস্বীকার করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের আইন ব্যবস্থার মধ্য দিয়ে তারা নিষিদ্ধ হয়েছে, তারা জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়াতে পারেন। অবশ্যই অব্যাহত চেষ্টা তারা চালিয়ে হয়তো যাবে, রাজনীতির অঙ্গনেও তারা হয়তো ফিরতে চাইবে। কেন, তাদের পরিচয় তো প্রথম একটি রাজনৈতিক দল, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল, কিন্তু সেই দলটাকে সমর্থন করে বৃহত্তর কারা করেছে? বাংলাদেশের সাধারণ মানুষ করেছিল। আবার বাংলাদেশের সাধারণ মানুষই তাদেরকে 100তে 0 দিয়েছে। সে দেশের আইন ব্যবস্থায় নিষিদ্ধ হয়েছে। ফিরতে হয়তো তারা চাইবে, কিন্তু ফেরার প্রেক্ষাপটটা কি? ফেরার প্রেক্ষাপটটা জীবনানন্দ দাশের বাংলাকে ভালোবেসে যে কবিতা গ্রন্থ ছিল,
সেই লেখাগুলো পরতে পরতে উচ্চারিত করতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে যে বাংলাদেশের আওয়ামী লীগের নেতা নেত্রীরা শুধু তাদের দলের কর্মীদের নয়, আপামর বাংলাদেশের যদি নেতা নেত্রী হয়ে উঠতে হয়, হৃদয় দিয়ে সেই বইটাকে আবার ধারণ করতে হবে। মুক্তিযুদ্ধের যে আবেগে হয়েছিল, মুক্তিযুদ্ধ তো কোনো রাজনৈতিক দল একা করেনি, বাংলাদেশের সাধারণ মানুষ সে আবেগ, আদর্শ, নিষ্ঠাকে যদি ধারণ করে তারা আসতে পারে, আসবে। কিন্তু সেটা কিন্তু অনেক সময় সাপেক্ষের ব্যাপার। এই মুহূর্তে আসা সম্ভব কিনা এটা আমারও জানা নেই, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু যে ধর্মনিরপেক্ষ সেটা তারা আবারও প্রমাণ করেছে। সেই জায়গা থেকে একটা সুযোগ হয়তো বাংলাদেশের মানুষ তাদেরকে দিতে পারে। নির্বাচনে জিতবে না হারবে সেটা পরের কথা, কিন্তু তাদের হৃদয় কিন্তু ধারণ করতে হবে। বাংলাদেশের সব মানুষের যদি তারা চিন্তাকে, চেতনাকে নিজেদের উপলব্ধিতায় একটা পজিটিভ থিঙ্কিং এ ভাবতে পারে, তাহলে হয়তো জায়গা হতে পারে, কিন্তু সে আশা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। পরমাশিস, সম্প্রতি দিন কয়েক আগেই বাংলাদেশের প্রথম বা 1 নম্বর সংবাদপত্র প্রথম আলোর একটি প্রতিবেদনে প্রকাশিত হয় যে জাতীয় সংসদ নির্বাচনে তো ত্রয়োদশ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি, হয়তো তারা বিভিন্ন স্থানীয় নির্বাচনে অংশ নেবে, মানে অংশ নিয়ে ভোটের রাজনীতিতে আস্তে আস্তে ফেরার চেষ্টা করবে, এমনই নাকি দলীয় নেতাদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। প্রথম আলোর প্রতিবেদন অনুসারে প্রতিবেদনে আরো লেখা হয়েছে যে, যদি বলি, সামনেই সিটি কর্পোরেশন রয়েছে, উপজেলা পরিষদ নির্বাচন রয়েছে, পৌরসভা নির্বাচন রয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন রয়েছে, এমনকি আইনজীবী নির্বাচন রয়েছে, যেখানে সবথেকে মজার কথা, আওয়ামী লীগের আমলে গত 15 বছর দলীয় পতাকা, দলীয় চিহ্ন নিয়ে নির্বাচন হয়েছিল। এই আইনজীবী নির্বাচনে মনে করা হচ্ছে দলীয় সেই সিম্বলটা হয়তো বাদ যাবে। সেখানে ধরে নিচ্ছে আর দলের কিছু নেতা গোপন সূত্রে খবর পাচ্ছেন, এটা সম্পূর্ণ প্রথম আলোর প্রতিবেদন থেকেই বলা, নাকি নেত্রী নির্দেশ দিয়েছেন যে ওইখানে অংশ নিয়ে ক্ষমতায় ফেরার চেষ্টা করা। কি মনে হয়, এটা কি রাজনৈতিক পুনর্গঠনের চেষ্টা, না শুধুমাত্র পুরনো নিয়ন্ত্রণকে ফেরানোর চেষ্টা? কেন এই প্রক্রিয়াটা আওয়ামী লীগের এই চেষ্টার কারণ কি মনে হচ্ছে? দেখো, আমি এখানে একটা কথা বলি, আমরা তো মিরর ব্যবহার করি সকলেই, বাড়ির আলমারিতে লাগানো থাকে, ড্রেসিং টেবিলে লাগানো থাকে, ওয়াশরুমে লাগানো থাকে, বেসিনের সামনে লাগানো থাকে। একটু আয়নায় তারা মুখটা ভালো করে দেখুক। বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের প্রশাসনের ক্ষেত্রে 75 থেকে 96, তারপর তারা ক্ষমতা এসেছেন, কি আমরা দেখেছি? তারা কি এই সুযোগটা দিয়েছিল বাংলাদেশের রাজনীতিতে বিএনপিকে? বাংলাদেশের সাধারণ মানুষের কথায় গণঅভ্যুত্থানের আগে, জুলাই আন্দোলনের সময় যে কথাটা আমরা বারবার শুনে এসেছি, নির্বাচন মানে বাংলাদেশের প্রহসন। বাংলাদেশের ম্যান্ডেট দিয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ বিএনপি সরকারকে। বাবা মা নেই, ছেলে সন্তানরা অনাথ, তারা কি করে এখন নির্বাচনের নিচুতলা কর্পোরেশন বলো, পঞ্চায়েত বলো, উপজেলা বলো হবে? এটা সম্ভব? মানে ব্যাকডোর এন্ট্রি হতে পারে বলে মনে হচ্ছে এটাতে, এইভাবে এই আওয়ামী লীগের এই এন্ট্রিটাকে। হয়তো বিএনপি যদি এদেরকে সুযোগ দেয়, গণতান্ত্রিক ভাবে দুধ কা দুধ পানি কা পানি, তারা যদি পরখ করার চেষ্টা করে যে আওয়ামী লীগের সত্যি সমর্থন আছে কিনা, তারা সুযোগটা দিলে সুযোগটা হয়তো আসতে পারে। কিন্তু সেই সুযোগটা এই মুহূর্তে আসাটা কতটা বাস্তবধর্মী সেটা কিন্তু লাখো টাকার প্রশ্ন। আমার মনে হয় না এত তাড়াতাড়ি বাংলাদেশের সাধারণ মানুষ গণঅভ্যুত্থান ভুলে যাবে, স্বৈরাচারী অপশাসনকে ভুলে যাবে এত তাড়াতাড়ি। শোনো, বিষয়টা হচ্ছে, দুর্নীতিটা কি শুধু ওপরতলায় হয়েছে? প্রথমে তো চারা গাছ, বীজ বপন করা হয়, সেই বীজ চারা গাছে পরিণত হয়, চারা গাছ বড় হয়, তারপর সেই গাছ মহিরুও হয়। তো বাংলাদেশের আওয়ামী লীগ শাসনের বাংলাদেশে কি জাতীয় সংসদ নির্বাচনে শুধু প্রহসন হয়েছে, অন্যান্য নির্বাচনে হয়নি? তো বাংলাদেশের মানুষ বেশি বলতে পারবে। আমরা তো নয় শুধু সংবাদপত্র, গণমাধ্যমের কর্মী বা আমরা খোঁজ খবর রাখি বলে জেনেছি। ওই যে বললাম, আয়নায় যেটা তুমি একটা কথা তো বাস্তব, মানে স্বীকার করতেই হবে, সরাসরি জাতীয় নির্বাচনে ফেরা এই মুহূর্তে আওয়ামী লীগের পক্ষে কঠিন। দলটা ভেঙে গিয়েছে, সংস্কার দরকার। আর এই সংস্কার কি ভেতর থেকেই হচ্ছে, না সেই শেখ হাসিনার হাত ধরেই যে সংস্কার চলেছে, মানে সেই বিভিন্ন দলের স্বার্থপর দের নিয়ে এসে যেটা শেখ হাসিনার আওয়ামী লীগ চলেছে, বা টাকার নেতৃত্বে আওয়ামী লীগ চলেছে, সেই আওয়ামী লীগেরই আবার নতুন নতুন ফর্মে সেই আওয়ামী লীগ আসছে? কি মনে, মানে আমার মনে হয় না বাংলাদেশের সাধারণ মানুষ এই মুহূর্তে তাদেরকে ধারণ করবে, রাজনৈতিক ভাবে যে ধারণ করবে এবং আসন দেবে, কোনো একটা জায়গা পরিচালনার, শাসনের নিম্নতর জায়গায় প্রশাসনে বসাবে। আমার মনে হয় না এটা বাংলাদেশের মানুষ এত তাড়াতাড়ি এই ঘাটা শুকোবে
করবে বলে আমার মনে হয় না। দলে কি সত্যি কোনো সংস্কার আদৌ হচ্ছে না? ওরা মনে করছে আমার আমরা যা করে ঠিক করেছি। আমার তো চোখে পড়েনি, কোনো গণমাধ্যমে কোনো সংবাদপত্রে চোখে পড়েনি। সংস্কার করতে গেলে এখন ওদেরকে অনেকটা বেশি বাংলাকে ভালোবেসে জীবনানন্দ পড়তে হবে, নাহলে কোনোভাবেই সম্ভব না। দেখুন মানে যদি আপনার কথার মধ্যে ধরেই নেওয়া যায়, রেস টেনেই বলা যায় আর কি, যে আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্বই এখন সব থেকে বড় প্রশ্ন। সংগঠন সচল রাখা, জনগণ কিভাবে এই দলটাকে গ্রহণ করবে সেটা সব থেকে বড় কথা। শেখ হাসিনার নামে গুচ্ছ গুচ্ছ অভিযোগ, তার বিভিন্ন নেতাদের বিরুদ্ধে অভিযোগ, শাসন পর্বে তাদের প্রতীক নিয়ে অভিযোগ, এই দলটা কি আবার মানুষ গ্রহণ করবে? যদি ওই যদি সুনীল গাঙ্গুলির একটা লেখা আছে, যদি নির্বাসন দাও তবে আমি বিষ পান ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, বিষ পান করে মরে যাব। এই কথাটা 108 বার, 1008 বার, 1,08 বার পড়লেও কিন্তু আমার মনে হয় না বাংলাদেশের মানুষ বুঝবেন। বাংলাদেশের মানুষ ধর্মনিরপেক্ষ, বাংলাকে ভালোবাসে, তারা অনেক সচেতন। জীবনানন্দের বাংলাকে ভালোবেসে যে সব তিনি কবিতায় ধারণ করেছেন, যে লেখা লিখেছেন, সেটা পড়ে একেবারে নিরপেক্ষ হয়ে প্রকৃতির বাংলাদেশ, সেখানে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত শিবির না দেখে যদি তারা উঠে আসতে পারে এবং সেই উঠে আসার ভাবনাকে যদি বাংলাদেশের মানুষের হৃদয়ে ধারণ করাতে পারে, সেটা সোশ্যাল মিডিয়ায় হোক, মানে আধুনিক যুগ, সেলফোনের যুগ, মুঠোফোনের যুগ, এইসব বার্তা তারা দিতে পারে। আর জুলাই হত্যার দায় ষড়যন্ত্র এ কথাটা যদি তারা আবারও বলে, তাহলে এক পাল্টি দুধে এক ফোঁটা চোনা বা কি বলে ওই লেবু যদি ফেলে দেওয়া হয়, দুধকে দুধের মতন দেখতে হবে, ছানাকে ছানার মতন দেখতে হবে, তাই না? তো এটা নিয়ে আর কোনো কৌশলের জায়গায় নেই। ভাই আমার খিদে পেয়েছে, খেতে দাও। এটা তো গেল মানুষ গ্রহণ করবে কিনা, আর আইনগত বাধা সেটা কি করে কাটিয়ে কি উঠে কিভাবে মনে হচ্ছে, মানে কাটাতে পারবে কি আদৌ আওয়ামী লীগ? সেটা বিষয়টা কি জানো তো, সেটা আওয়ামী লীগ আইনগত বাধা সেটা তো আইনজ্ঞরা ভালো বলতে পারবে, কিন্তু এদেশের আইনের তিনি ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হয়েছে, মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে। আবারও বলে রাখি, আমরা মৃত্যুদণ্ডাদেশে বিশ্বাস করি না। এই বিষয়টি আখ্যায়িত হয়েছে, সমালোচনায় আখ্যায়িত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে, আন্তর্জাতিক সংগঠন, মানবাধিকার সংগঠন। কিন্তু দেশের আইনে তারা দোষী, কাস্টডি, তাদের দেশের আইন ব্যবস্থাকে উপেক্ষা তারা করবেন কিনা বা করতে পারার জায়গা আছে কিনা, সেটা ওদের সাংবিধানিক ভাবে, আইনগত ভাবে যেটা লেখা প্রণীত আছে, আর সেটাই মনে হয় অনুসরণ করবে সে দেশের আইন ব্যবস্থা। সেটা এখনই বলা খুব মুশকিল। দেখুন প্রথম আলোর প্রতিবেদন বা আওয়ামী লীগের বিভিন্ন ভাষণ, তাদের শেখ হাসিনার বিভিন্ন মন্তব্য থেকে একটা বোঝা যাচ্ছে যে শোনা গিয়েছে উনি নাকি, হাসিনা নাকি বলেছেন যে নেতাদের যারা বাইরে রয়েছে তাদের দেশে ফিরতে, এবং একই সঙ্গে তিনি নাকি নির্দেশ দিয়েছেন যারা বন্দী রয়েছেন জেলে তাদের বার করে আনা, আইনি প্রক্রিয়া শুরু করতে। এই যে হাসিনার মন্তব্য, এই যে তার ভার্চুয়াল বিভিন্ন অধিবেশন, ভাষণ, বিবৃতি, এগুলো কি মনে হচ্ছে, মানে একই দলকে বাঁচানোর চেষ্টা করছেন না নিজের অস্তিত্ব রক্ষার চেষ্টা করছেন? কিভাবে দেখছেন বিষয়টা? তুমি আমাকে বলছো পরমেশদা, আমি একটু সিনেমা দেখতে গেছি বা আমি একটু বেড়াতে এসেছি, আমার বাড়িতে একটু আগুন লেগেছে, তুমি গিয়ে একটু দেখো। হয়তো আমি দেখতে যাব, কিন্তু আমি কি হৃদয় থেকে যাব? দেশ পরিচালনার ভার তোমার হাতে ছিল। এমন কুকর্ম, এমন অপশাসন, এমন স্বজন পোষণ, এমন স্বৈর শাসন আমরা বলছি না, বাংলাদেশের সাধারণ মানুষ বলেছে, সেটা প্রমাণিত, দেখা গেছে। আমি প্রথমে বলেছিলাম 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে বহুবার বলেছিলাম যে ইনক্লুসিভ ইলেকশন, তাদেরকে নির্বাচনে সুযোগ দেওয়া হোক, দুধকা পানি পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, নির্বাচনে তোমরা দাঁড়াতে পারোনি, কত পার্সেন্ট লোক ভোট দেয়নি? 30% লোক ভোট দিয়েছে, 20% লোক ভোট দিয়েছে বাংলাদেশে। নিচুতলার কর্মীরা মার খেলো, যারা হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে নিশ্চিন্তে যাপন করছে জীবন, আমি বাইরে বসে আছি। এর মধ্যে দলের মধ্যেই ভাঙন শুরু হবে, ষড়যন্ত্র শুরু হবে। এটা আমি বলছি না, এটাই হয়। এটাই হয়। যুদ্ধক্ষেত্রে কি হয়, আর্মিতে কি হয়, পুলিশ প্রশাসনে কি হয়, কোনো মবকে যখন আটকাতে যায় এসপি আগে থাকে। এসপি কি বলে তোমরা আগে যাও, আমি পরে যাচ্ছি? তা রাজনীতির মঞ্চে কি হবে? নেতৃত্ব কোথায়? নেতৃত্ব বলছে তোমরা ঢোকো। কোথায় ঢুকবো? আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে ছাড়াতে বলছে। দলটাই তো নিষিদ্ধ। কিভাবে করবে কাজটা? কিভাবে করবে? রাতের অন্ধকারে করবে? রাতের অন্ধকারে নির্বাচনের মতন? তো বাস্তবধর্মী কথা বলতে হবে। ঠিক এখানটাই মনে পড়ে যখন 2024-এর আন্দোলন, বিক্ষোভ চলছে, বিভিন্ন নেতারা দেশ ছেড়ে চলে যাচ্ছেন, শীর্ষ নেতারা, সুবিধাভোগী নেতারা, শেখ হাসিনা পরিবারের প্রচুর সদস্য, সব সদস্য বাইরে চলে গিয়েছে। শেখ হাসিনা
অনেককে সেনাবাহিনী বিশেষ বিমান দিয়ে বাইরে পাঠিয়ে দিচ্ছে, ভারতে পাঠিয়ে দিচ্ছে। সাধারণ কর্মীরা, দলের জন্য যারা একনিষ্ঠ সমর্থক, তারা বিষয়টা জানেনই না। নেত্রীর পরিবারের লোকজন বাইরে চলে যাচ্ছে, নিরাপদে পালিয়ে যাচ্ছে, আর নিচু শ্রেণীর যারা নেত্রীকে ভালোবেসে, দলকে ভালোবেসে কাজটা করে যাচ্ছে, তারা মার খেয়ে যায়। এটাই বোধহয়, মানে আমার বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছি, বা প্রতিবেদন নিজেরও লেখাতে দেখেছি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি, আওয়ামী লীগের নেতারা তাদের শীর্ষ নেতৃত্বের বিভিন্ন সাক্ষাৎকার নিয়ে কটূক্তি করছেন, গালিগালাজ করছেন, মন্তব্য করছেন, মানে তারা নিজেরা বীতশ্রদ্ধ। আপনি যা বলছেন যে দল ভাগ হয়ে যাওয়া, কোথায় ভাগ হয়ে গিয়েছে? যাদেরকে দেখো, ভরসা তুমি যে করে আমায় প্রশ্নটা করলে তোমার এই রেফারেন্সের মধ্যেই তো উত্তর রয়েছে। তুমি কি আমায় বলতে পারো, দাদা ওখানে আগুন লেগেছে, তুমি একটু যাও আমি যাচ্ছি, এটা কেমন কথা হলো? নেতৃত্ব নিরাপদে রয়েছে আর নিচুতলার কর্মীরা বিপদের পথে যাবে, মার খাচ্ছে, যাবে কেন যাবে? বাংলাদেশের রাজনীতিও যা, ভারতবর্ষের রাজনীতিও তাই। ঘরের খেয়ে বোনের মোস্তারানোর সময় কিন্তু এখন আধুনিক সময়। একটি তরুণ তাজা ছেলের পেটে শিক্ষা আছে, শিক্ষা না থাকলেও মোবাইল থাকলে সে যদি ন্যূনতম তার জ্ঞান ধারণা থাকে, সে গোটা বিশ্বকে জানছে, পড়ছে। ইরান ইসরায়েলের যুদ্ধে ইরান কতটা ক্ষেপণাস্ত্র ছুটছে, আর ওদিক দিয়ে বিমান হামলা কতটা করছে, তুমি একটা প্রান্তিক ছেলেকেও, সেটা ভারতের ছেলে হোক বা বাংলাদেশের কোনো জেলার ছেলে হোক, সে বলতে পারবে। সবাই সবটা সচেতন। আদর্শ রাজনীতিতে লোকে মানুষ কেন আসে? একটা আদর্শ ধারণ করে, আন্দোলন করে। অবশ্যই একটা আবেগ থাকে, সে আবেগে যদি দেখি যে আমি যাকে নেতৃত্ব মানছি সে পালিয়ে যাচ্ছে, নিরাপদ আশ্রয় থাকছে, আমাকে ঠেলে দিচ্ছে। আচ্ছা, আমি একদম, আমরা আলোচনার শেষ পর্বে চলে এসেছি। অন্তর্বর্তী সরকার, পুলিশ প্রশাসন সব আছে, ঠিক আছে। শেখ হাসিনা চলে এসছে। শেখ হাসিনা আসার পর যে কদিন আগে নিষিদ্ধ হওয়ার কথা ছিল, তার আগে পর্যন্ত বাংলাদেশে কটা আওয়ামী লীগের নেতৃত্ব জোরালো আন্দোলন করেছে? ধরে নিচ্ছি অগ্নিসংযোগ কটা ঘটিয়েছে, আমি অগ্নিসংযোগে কিন্তু মানে উৎসাহিত করছি না, সেই লেভেলে জোরালো আন্দোলন কটা হয়েছে? গণ অভ্যুত্থানকে আওয়ামী লীগের নেতারা ঠেকাতে পারলো না কেন? কর্মীরা ঠেকাতে পারলো না কেন? নিচুতলার কর্মীরা দেখেছে যাদের জন্য লড়াই করছে তারা তো ভুয়া, তারা নিরাপদে চলে যাচ্ছে। এখন মানে পরিস্থিতি যেদিকে মনে করা হচ্ছে যে এটা কি গোপন, মানে আস্তে আস্তে রাজনীতিতে ঢোকার পথ খুঁজছে হাসিনা। আচ্ছা, কি মনে হয়, মানে এটা কি সত্যি আওয়ামী লীগ ফিরবে? বারবার ভারত থেকে বিভিন্ন ভার্চুয়াল ভাষণেও হাসিনা বলেছেন যে দল ফিরে আসবে, ক্ষমতায় আসবে, লড়াই করবে, এরকম মন্তব্য তাকে বারবার বলতে শোনা গিয়েছে। কি মনে হচ্ছে, মানে এটা কিছু গুজব, না ভেসে থাকা, না নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা? কি মনে হয়? এটা একটু বাংলাদেশের সাধারণ মানুষকে একটা কনফিউশনের মধ্যে ফেলা। একটা স্টেডি গভর্নমেন্ট এসছে, এটা এক জাতীয় চক্রান্ত হতে পারে। আবার ধরো তারা তো রাজনীতির লোক, রাজনীতি অবশ্যই ফিরতে হয়তো চাইবে, কিন্তু সে চাওয়াটা সোজা পথে হতে হবে এবং কিছু রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় থাকবে। সেই বিষয়গুলো তো সোশ্যাল মিডিয়ায় কেন আসবে? সরাসরি রাজনৈতিক নেতারা বক্তব্য রাখবেন, যারা ক্ষমতায় আছে, অন্যান্য রাজনৈতিক দল আছে, তাদের মুখ থেকে তারা কোনো সংবাদ সম্মেলন করে যদি বলে, এরাও যে ভার্চুয়ালি বলছে এবং আমাদের দেশের মাটি থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে তার এই মন্তব্য, সেটা আমাদের দেশের সরকারও কিভাবে কতটা কি নেবে পররাষ্ট্র নীতিতে। যখন তুমি এখন দেখছো যে একটা গোল্ডেন হ্যান্ডশেক, হাতে হাত রেখে কাঁধে কাঁধে একসাথে পথ চলার কথা ভাবছে ভারত সরকার এবং বর্তমান বাংলাদেশের সরকার, সেইখানে তারা সেখানে গিয়ে এই কাজ করতে পারে কি পারবে না, তো সেই বিষয়ে একটু অনেক জিজ্ঞাসা চিহ্ন আছে। এরকম যদি, তবু, কিন্তু, যদি ফিরে আসে, যদি না ফেরে, এরকম অনেক 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 প্রশ্ন রয়েছে। শেখ হাসিনার হাত ধরেই কি ফিরবে, নাকি তাকে উপেক্ষা করে অন্য কেউ নেতৃত্ব আসবে? জয় হাসিনার ছেলে ইতিমধ্যে জানিয়েছেন সরাসরি সক্রিয় রাজনীতিতে তিনি আসবেন না। তাহলে এই বৃদ্ধ বয়সে শেখ হাসিনার ফিরে আসা কি সম্ভব? এখন দলের যারা সুবিধাবাদী নেতারা পালিয়ে রয়েছেন তারা ফিরে আসবেন কিনা, তাদের দলের সাধারণ কর্মীরা গ্রহণ করবেন কিনা, দেশের মানুষ আওয়ামী লীগকে গ্রহণ করবে কিনা, হাজারো প্রশ্ন থাকছে। দল কি রিটার্ন করবে? রিটার্ন প্ল্যান কি? তাহলে কিভাবে, কি করবে, কেন করবে? ভার্চুয়াল মিটিং, সংগঠন মজবুত গোছানোর কাজই কি একমাত্র পথ, নাকি এসব দিয়ে শুধু ভেসে থাকা? সত্যি কি আওয়ামী লীগ চাইছে দেশে ফিরতে? তারা কি মানুষের জন্য, মানুষের পাশে, বাংলাদেশের জন্য বাংলাদেশের পাশে থাকতে চাইছে, নাকি সবটাই খেলার খেলা? যতদিন শেখ হাসিনা রয়েছেন সুবিধা পাওয়া, শীর্ষ নেতারা সুবিধা পাওয়া, আর বাংলাদেশকে কাজে লাগিয়ে নিজেদের প্রভাব প্রতিপত্তি বাড়ানো, এরকম হাজারো প্রশ্ন
থেকে যাচ্ছে, থেকে যাবে, আগামী না, দিন এখানে আরো একটা প্রশ্ন, একটা কথা তোমায় বলি। এই যে আওয়ামী লীগের এটা, এই যে কথাটা বলছে, এটা সবকিছুরই জানো তো দুটো দিক থাকে। যারা হাজার হাজার কোটি টাকা রোজগার করে ক্ষমতা বলে, ক্ষমতাকে নিজেদের কাছে মানে আয়ত্ত করে কাছের হয়ে সুবিধা নিয়েছেন, তারা এখন ফিরতে চাইছেন এই কারণেই। তারা ফিরে গিয়ে কতটা আওয়ামী লীগের হয়ে থাকবে সেটা কিন্তু হাজারো প্রশ্ন। এই জাতীয় লোকেরা কিন্তু সবসময় সরকারের কাছে থাকে নিজেদের সুবিধা নেওয়ার জন্য। এমনও তো হতে পারে ওখানে গিয়ে তারা আবার বিএনপির কাছাকাছি হয়ে যাওয়ার চেষ্টা করতে পারে। সেই জন্য বিএনপি সরকারকেও সতর্ক সচেতন হতে হবে। আন্ডারস্ট্যান্ডিং, ভদ্রতা, গণতান্ত্রিক প্রক্রিয়া, তারা অন্য দলকে সেখানে রাজনীতি করার সুযোগ দিক, কিন্তু সেই সুযোগটা আবার ধান্দার সুযোগ না হয়, এই বিষয়গুলো কিন্তু পরখ করতে হবে। এবং বাংলাদেশের মানুষকে এই বিষয়ে অনেক বেশি সচেতন হতে হবে। সেটা নিচুতলার ভোট হোক, মাঝারি ওপরের ভোট হোক, যেখানকারই ভোট হোক। যদিও বাংলাদেশের মানুষ 12ই ফেব্রুয়ারিতে একটা দেখিয়েছে যে তারা একটা সঠিক সরকার চায়, সঠিক রাজনৈতিক দল চায়। তো স্বাভাবিকভাবেই বিএনপি ক্ষমতায় এসেছে, কিন্তু ক্ষমতালোভীরা কিন্তু সবসময় কোনো আদর্শে বিলং করে না, আমার ধারণা। এটা ইতিহাস তাই বলে। ক্ষমতালোভীরা কিন্তু সুযোগ খোঁজে, ধান্দা খোঁজে, একটা ছদ্মবেশী দৃষ্টির মানে ভঙ্গি নিয়ে এই বলে ঢুকবো, তারপরে নিজেদের মুখটা মুখোশটা তুলে ধরবো। সেই জন্য একটু সতর্কতার সঙ্গে আগামী বাংলাদেশকে গড়তে হবে, দু চোখ কান খোলা রেখে। সেটা মনে হয়, আমি আশাবাদী তারেক রহমান সাহেব এবং তার যে মন্ত্রিসভা, তাদের যে মন্ত্রিসভার বিভিন্ন বিভাগীয় উপদেষ্টারা রয়েছেন, তারা অত্যন্ত প্রাজ্ঞবান মানুষ। আশা করি রিফাইন সরকার। বিএনপির বিষয়ে অনেক দুর্নীতি অভিযোগ ছিল, আওয়ামী লীগেরও ছিল, কিন্তু এই গণ অভ্যুত্থান 2024-এর 5ই আগস্ট থেকে বাংলাদেশের দায়িত্বশীল রাজনৈতিক নেতারা, দল যারা এখন সরকারে বসেছে, তারা অনেকটা রিফাইন দৃষ্টিতে যদি না দেখে, তাহলে কিন্তু বাংলাদেশ আবার মুখ থুবড়ে পড়তে পারে। আর আমরা এই কথাটা বলছি, বাংলাদেশ মুখ থুবড়ে পড়ুক সেটা আমরা বলছি না। আমরা প্রথম কলকাতার পলিসি এবং আমরা প্রথম কলকাতায় আমি, তুমি, সম্পাদক মহাশয় যারা আছেন, আমাদের দিশা দৃষ্টি, আমাদের আদর্শ, আমাদের সম্পাদকীয় গাইডলাইন, আমরা মানুষের পক্ষে কথা বলবো। ভারত বাংলাদেশের সম্পর্কের নিরিখে আমরা প্রথম থেকেই কথা বলে এসেছি, আজ বলছি, আগামীতেও বলবো। তো সতর্ক দৃষ্টিতে, সচেতন ভাবনায়, বাংলাদেশের মানুষের কথা ভেবে, যে যেখান থেকেই বাংলাদেশের মাটিতে রাজনীতি করুন না কেন, দেশটাকে ভালোবাসুন। দেশের নিচুতলার থেকে উপরতলার সব মানুষকে সমতার দৃষ্টিতে যদি দেখেন, তাহলেই সুন্দর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আমরা দেখব। এবং সেইভাবেই ভারত বাংলাদেশের সম্পর্ক সেতু জারি থাকবে চিরন্তন সত্যের মতো। একদমই প্রমাশিস, আমরাও বাংলাদেশের মানুষের মতন আমরাও নজর রাখবো কোন পথে কিভাবে এগোচ্ছে বাংলাদেশ। কারণ আমাদের উদ্দেশ্য দুই দেশের মানুষ যাতে ভ্রাতৃত্বে, সৌভ্রাতৃত্বে হেসে দিন যাপন করতে পারেন এবং একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতে পারে। আজ তাহলে এ পর্যন্তই। আমাদের মতামতের সঙ্গে, আমাদের বিশ্লেষণের সঙ্গে যদি আপনারা সহমত হন বা আপনাদের যদি অন্য কোনো অভিমত থাকে, আমাদের লিখে জানান। আর আপনাদের মতামতই আমাদের আগামী দিনের আরো অনেক এরকম বিশ্লেষণের জন্য, আরো আলোচনার জন্য অক্সিজেন যোগাবে। আজকের মতন নমস্কার। নমস্কার।